দিবা চলে যাওয়ার পর আমিন অনেকক্ষণ জিম মেরে বসে রইল। অরণ্যর বিদেশ যাওয়ার ব্যাপারটা দিবাকে বলে দেওয়াটা কতটুকু সমীচীন হয়েছে আমিন ঠিক বুঝতে পারছে না। এছাড়া করণীয় বা কী ছিল? দিবা তো ভুল কিছু বলেনি। আমিন বন্ধু হয়েও অরণ্য ঠিকানা জানতে পারে, অথচ দিবা বোন হয়েও জানতে পারবে না। ব্যাপারটা দৃষ্টকটু নয় কি? আমিন সশব্দে একটা ভারী গাঢ় দীর্ঘশ্বাস ফেলল। তারপর ভাবলো অরণ্যকে এই বিষয়টা জানানো উচিত। আমিন ইমো অ্যাপে ঢুকলো। অরণ্যর আইডির পাশে সবুজ বাতি জ্বলছে। আমিন আরেকটু ভেবে নিয়ে অরণ্যকে অডিও কল করলো। হ্যাঁ আমিন, কেমন আছিস? অরণ্যর প্রশ্ন। অরণ্যর গলা শুকি শুকি শোনায়। আমিন বোতো মুখে জবাব দিল, আছি কোনো রকম। তুই কেমন আছিস? ওখানে সব ঠিকঠাক তো? হ্যাঁ ঠিকঠাকই আছে সব, আমরা ভালো আছি। তোর চেম্বার ঠিক মতো চলছে? চলছে। তোকে একটা নিউজ দেওয়ার ছিল, এই জন্যই ফোন করলাম। আচ্ছা বল। আমিন ঘুসঘুস করে বলল, ইয়ে মানে তুই আমাকে যে একটা দায়িত্ব দিয়েছিলি সেটা আমি রাখতে পারি নাই, সরি। অরণ্য গুলো বেঁকে গেল। সে সন্দেহজনক গলায় প্রশ্ন করল, তুই কি আমায় বাসায় বলে দিয়েছিস আমি বিদেশে চলে আসছি? তোর বাসায় না, আই মিন তোর বোন দিবা আজকে আসছিল। আমাকে এমনভাবে রিকোয়েস্ট করলো যে আমি আর না বলে থাকতে পারি নাই, সরি। অরণ্য মুখ দিয়ে চকারান্ত শব্দ উচ্চারণ করে। একরাশ বিরক্তি নিয়ে বলে, শিট, কেন বললি? তোকে এত করে মানা করলাম। আমি কি করব? দিবা এসে বলতেছে ও তোর আপন বোন, তাও তোর খোঁজ জানতে পারবে না? আর আমি তোর ফ্রেন্ড হয়েও তোর খোঁজ জানি। হ্যান ত্যান, মনটাও খারাপ ছিল ওর, তাই আমি আর থাকতে পারি নাই, বলে দিছি। আমিনের কণ্ঠ ইনোসেন্ট। অরণ্য মুখ দিয়ে আবারও বিরক্তসূচক আওয়াজ করলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপু কি বলছে শুনি? বলছে তোকে বলি দিতে যে বাংলাদেশে তোর সবাই মৃত, সবাই মরে গেছে, এটা বলছে। হুম। অরণ্য আবার দীর্ঘশ্বাস ফেলে। এর চেয়ে আর কী বা আশা করা যায় ওর থেকে? যাই হোক, বাদ দে। তোর কাছে যদি এসে আর কখনো জিজ্ঞেস করে আমার কন্ট্যাক্টের নাম্বার দিতে, তুই খবরদার দিবি না। আমার যখন সময় হবে তখন আমি নিজে যোগাযোগ করব। আর তুই বলে দিবি তোর সাথে আমার কোনো যোগাযোগ নাই, বুঝেছিস? শোন অরণ্য, তোর আর তোর ফ্যামিলির ব্যাপার এসবের মাঝখানে আমি না ঢুকলেই ভালো, তাই না? তুই কি রাগ করতেছিস আমার উপর? না, কিসের রাগ করব? তোর বোন এসে আমার সাথে চেঁচিয়ে যাবে, তুইও আমার সাথে চেঁচাবি, মানে তোদের চেঁচানো শোনার জন্য আমি আমার কান খুলে বসে আছি সব সময়, তাই না? অরণ্য ক্ষণকাল চুপ থেকে বলল, আচ্ছা সরি, তোর কাছে কেউ আসলে ডিরেক্ট বলবি আমার সাথে তোর কোনো যোগাযোগ নাই, এটা তুই না বললেও আমি বলবো। আর তোর ফ্যামিলির ঝামেলায় আমি নাই। ফোন রাখার পর অরণ্য পিছনে ঘুরতে একটু চমকায়। অতসী কখন যে নিঃশব্দে পিছনে এসে দাঁড়িয়েছে অরণ্য খেয়ালই করেনি। সে নিজেকে দাতস্থ করে বলল, আমিনের ফোন ছিল। অতসী গোল চোখে তাকিয়ে ভাবলেশীন গলায় বলল, জানি, সব কথা আমি শুনেছি। অরণ্য কেমন নিস্তেজ ভঙ্গিতে বিছানায় গিয়ে বসে। নিচের দিকে চোখ রেখে বলে, তাদের না বলে এসে বোধহয় সত্যিই ভুল করলাম। অতসী গলায় কাঠিন্য যোগ করে, আমি আগে বলেছিলাম কথা বলতে, দেখা করতে, আমার কথা তো শুনেননি। এবার কি হবে বা না হবে আমি জানি না। আর শুনেন, আমাকে যেন কেউ ব্লেম না করে, আমি কিন্তু আপনাকে জোর করে আনি নাই, আপনি নিজ ইচ্ছে দেশ ছেড়েছেন। অরণ্য চকিত অতসীর দিকে তাকায়। মাঝে মাঝে অতসীকে তার অনেক অচেনা লাগে, স্পেশালি বিদেশে আসার পর থেকে। মেয়েটা আগের মতো চুপচাপ শান্ত নেই, হঠাৎ হঠাৎ রেগে যায়, এমন এমন কথা বলে যা শুনলে শরীরে লোম দাঁড়িয়ে যায়। 2 দিন আগের কথা, অতসী আর অরণ্য নেটফ্লিক্সে সিনেমা দেখছিল। তখন রাতের আকাশটা তারায় জলমল করছে। সিনেমার কাহিনী খুবই সুন্দর, একটা মেয়ের প্রতিশোধের দৃশ্য। মেয়েটা কত চাল খাটিয়ে তার স্বামীর উপর প্রতিশোধ নেয়, ছবির শেষে নিজ হাতে স্বামীকে হত্যা করে। সে হত্যার দৃশ্য কি ভয়ঙ্কর! যদিও অরণ্য জানে এসব ফেক, তবুও তার কাছে সবটা সত্যিকারের মতো লাগে। সে সরে উঠছিল ক্ষণে ক্ষণে। ঠিক তখনই অতসী কীরকম গলায় জানি বলল, যারা প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তাদের জন্য এর চেয়ে জঘন্য শাস্তি হওয়া দরকার। এসব তো ঢালবাদ। অরণ্য হা হয়ে যায় অতসীর কথা শুনে, বিস্ময় নিয়ে বলে, এর থেকেও জঘন্য শাস্তি হয়? হয়, এক কোপে দর আলাদা করে দেহ টুকরো টুকরো করা কোনো শাস্তির মধ্যেই পড়ে না। আমি নায়িকার জায়গায় থাকলে কি করতাম জানেন? কি করতে? প্রথমে লোকটাকে বাঁধতাম, তারপর পায়ের আঙ্গুলগুলো জীবিত অবস্থায় একটা একটা করে ক্যাস ক্যাস করে কাটতাম। কাটা জায়গায় লবণ মরিচ ছিটিয়ে দিতাম, যেভাবে তরকারিতে দেই। দ্বিতীয় দিন পায়ের মধ্যে আগুন ধরিয়ে দিতাম, 5 মিনিট পর সেই আগুন নিভিয়ে দিতাম। তারপর দিন পোড়া জায়গায় ইচ্ছা মতো কোপাতাম। চতুর্থ দিন হাঁটুর কাছ থেকে পাটাই কেটে ফেলে দিতাম পুরো। পঞ্চম দিন অরণ্যর পশম কাটা দিয়ে ওঠে, সে শিউরে উঠে চেঁচায়, স্টপ, স্টপ অতসী। অতসী ঠোঁট জুড়ে ধারালো এক হাসি, সে থামে না।
বলে এক কোপে মারলেই একেবারেই তো কষ্ট শেষ। আমি তো ধীরে ধীরে মারতাম, একদম ধীরে ধীরে, তিলে তিলে, যেন মানুষটা নিজ চোখে নিজের মৃত্যু দেখতে পারে, যেন মানুষটা একসময় নিজের মৃত্যু নিজেই কামনা করে। অরণ্য অবাক চোখে অতসীর দিকে তাকিয়ে থাকে। এসব শুনলেই অরণ্যর বুক ডিপ ডিপ করা শুরু করেছে, শরীরও ঘামছে। আর অতসী সে নির্দ্বিধে কিভাবে বলে যাচ্ছে এক এক করে। কি ভয়ঙ্কর আর নিষ্ঠুর লাগছে ওর হাসিটা। অরণ্যকে একদৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অতসী কপাল কুঁচকে ডেকে উঠল, এই যে। অরণ্য জবাব দেয়, হুম। হা করে কি দেখেন? না কিছু না। দুপুরে কি খাবেন? তোমার ইচ্ছা। অতসী চলে যায়। অরণ্য অতসী যাওয়ার পথ দেখে। মেয়েটা হুট করে কতটা চেঞ্জ হয়ে গেছে। এই পরিবর্তনটা কিসের? দিবার পা যেন চলছেই না। এক প্রকার পা টেনে টেনে ঘরে ঢুকে সে। ঘরে ঢুকেই নিজের রুমের দরজা আটকে দেয়। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে অজান্তেই ডুকরে ওঠে। তাদের সাজানো সংসারটা আচমকাই এভাবে উল্টে পাল্টে কেন গেল? কিভাবে? কি জন্য? দিবা খুব ভেবে উত্তর পায় না। তানমনা ইসলাম মুখ বোতা করে রাখলো। জহির ইসলাম আগ্রহী হয়ে আছেন। চোখ দুটো চকচক করছে তার। প্রিয়া বাড়ি ফিরতেই তিনি হড়বড় করে প্রশ্ন করলেন, অতসী ওখানেই আছে নাকি? দেখা করেছিস? কি বলল? প্রিয়া বিরস মুখে জবাব দেয়, অরণ্য অতসীর খোঁজ নেই কোনো, ওর ফ্যামিলি মেম্বারও জানে না কোথায় আছে ওরা। অনেক আগে নাকি বাসায় রাগ করে অতসীকে নিয়ে বেরিয়ে গেছে অরণ্য, তারপর আর যোগাযোগ নাই। এসব কি বলিস? জহির ইসলামের ঠোঁট আপন শক্তিতে পাকা হয়ে যায়। যা বললো তাই বলতেছি। তোর সাথে মিথ্যে বলেছে নিশ্চয়। নিজের ফ্যামিলি ছেড়ে দিয়েছে ওই ছেলে। বিশ্বাসী যোগ্য হয় না। আমার মনে হয় তোকে ওদের সাথে দেখা করতে দিবে না বলে এগুলো বলেছে। প্রিয়া গলায় জোর দিয়ে বলল, না বাবা, আমি অরণ্যর আপুর চেহারা দেখেছি। সে আসলে চিন্তিত ওদের জন্য। উনি নাকি আজকে অরণ্যর সবচেয়ে ক্লোজ বন্ধুর কাছে যাবে ওদের ঠিকানা খুঁজতে। বলছে উনি পাইলে আমাকে জানাবে। সত্যি? জহির ইসলামের তবুও বিশ্বাস হচ্ছিল না। প্রিয়া মাথা নাড়ায়। সত্যি আব্বু। জহির ইসলাম ক্ষণকাল চুপ থেকে বললেন, তুই জানলে আমাকে জানাইস। প্রিয়া আবারও মাথা নাড়ালো। সন্ধ্যার দিকে দিয়ে প্রিয়া নিজ থেকে দিবার নাম্বারে ফোন করলো। দিবা বেলি বেগমের রুমে ড্রয়িং রুমে বসেছিল। প্রিয়ার নাম্বার চিনতে পেরে সে বেলি বেগমের সামনে থেকে উঠে আসে। নিজের রুমে গিয়ে ফোন রিসিভ করতে প্রিয়া সালাম দিল। দিবাও সালামের উত্তর দেওয়ার পর প্রিয়া জিজ্ঞেস করে, অরণ্য ঠিকানা পাইছেন আপু? দিবা অনেক ভেবেছে প্রিয়াকে ওদের বিদেশ যাওয়ার কথা বলবে কিনা। এমনও হতে পারে জহির ইসলাম প্ল্যান করে প্রিয়াকে পাঠিয়েছে ওদের তথ্য নেওয়ার জন্য, যাতে ওদের ক্ষতি করতে পারে। কিন্তু ওরা যেহেতু এখন বিদেশে আছে, সো তারা জানলেও কিছুই করতে পারবে না। উল্টো অরণ্যর আশা চিরজীবনের জন্য বাদ দিয়ে দিবে। এ ভেবেই দিবা বলল, পাইছি। প্রিয়া উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, কোথায়? কোথায় ওরা? বিদেশ। বিদেশ? প্রিয়া সাফা চিৎকার করলো। দিবা বিষণ্ণ কণ্ঠে বলল, কোন দেশে আপু? দিবা এই প্রশ্নের উত্তর দিল না। বান করলো সে জানে না। জানি না এটা। ওর বন্ধু বলল বিদেশে চলে গেছে, তবে কোন দেশে সেটা কাউকে বলে যায়নি। প্রিয়া মনক্ষুণ্ণ হয়। বলে, কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? তাও জানি না। প্রিয়ার বুক ফুঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে চুপ করে ফুফাতে লাগলো। দিবা উসখুস করলেও স্পষ্ট গলায় বলল, একটা সাজেশন দেই প্রিয়া। প্রিয়া ছোট্ট করে বলল, হ্যাঁ। অরণ্য চিন্তা একদম জেড়ে ফেলো মাথা থেকে। লাইফে আগাও। একজনকে না পেলে লাইফটাকে থামিয়ে রাখার কোনো মানে হয় না, বুঝছো? চেষ্টা করব, কিন্তু পারবো না হয়তো। মানুষ চাইলে কি না পারে বলো? তুমিও পারবা। আগে পড়াশোনা কন্টিনিউ করো, ভার্সিটি যাও, ফ্রেন্ড বানাও ও বন্ধু বান্ধব নিয়ে হ্যাং আউট করো, দেখবা আস্তে আস্তে সব দুঃস্বপ্নের মতো ভুলে যাবা। তোমার ভালোর জন্য বলছি। আর যদি অরণ্যকেই ভেবে যাও সারা জীবন, তাহলে দুঃখ ছাড়া আর কিছুই পাবা না। প্রিয়া চুপ করে রইল, জবাব না দিয়ে। দিবা বলল, ভালো থেকো, রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক সাহেব কঠোর নিয়ম মেনে চলেন। প্রতিদিন রাত 10টার ভিতরে বাসায় আসা, 10:30টার ভিতর খাওয়া সেরে ঘুমাতে যাওয়া তার নিয়মের একটি অংশ। অরণ্য ঝামেলার জন্য মাঝখানে বেশ কিছুদিন তিনি এই নিয়ম মানতে পারেননি। তার ছোটোখাটো একটা জুট মিল আছে, সেখানে প্রায় 2 সপ্তাহ যেতে পারেননি। আর ঘটনার এই 2 সপ্তাহের ভিতরেই ঘটে গেছে। রাত 12টার দিকে বাড়ি ফিরেন আজকে। বেলি বেগম, দিবা সবাই অবাক। রফিক সাহেব কেমন মাথা নিচু করে ক্লান্ত পা টেনে টেনে নিজের রুমে যান। দিবা চিন্তিত ভঙ্গিতে বলল, বাবার কি হলো মা? বেলি বেগম ঠোঁট টিপে বলেন, আমি কিভাবে বলবো? 12:30টার দিকেও যখন রফিক সাহেব খেতে আসেন না, দিবা তখন উসকুস করে তার ঘরেই চলে গেলেন। গিয়ে দেখেন কপালের উপর হাত ভাঁজ করে রেখে রফিক সাহেব শুয়ে আছেন। তার চোখ দুটো খোলা, দৃষ্টি অস্থির। দিবা গলা নামিয়ে ডাকে, বাবা। রফিক সাহেব চমকে উঠলেন। দরমড়িয়ে এদিক ওদিক তাকিয়ে বললেন, কে? দিবা নাকি? বাবা আমি। দিবা কাছে গিয়ে বসে। রফিক সাহেব শান্ত হন।
আবার শুয়ে পড়েন। দিবা উদ্বিগ্ন নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার আব্বু? রফিক সাহেব গলায় কাঠিন্য যোগ করে জবাব দেয়, কি হবে? তুমি এমন আচরণ কেন করছো? কি হয়েছে বলো? কোনো বিষয় নিয়ে কি চিন্তিত? না, আমার কিছু হয় নাই, ওই একটু অফিসিয়াল ঝামেলা। খুব বেশি ঝামেলা? রফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়েন। দিবা বলল, কি ঝামেলা? আমাকে কি বলা যাবে? আমি যদি কোনো সমাধান দিতে পারি। না, তেমন কিছু না, এসব বাদ দে। রফিক সাহেব হঠাৎ অন্যরকম গলায় বলেন, অরণ্য কোথায় থাকে? কিছু জানিস? অরণ্যকে খুব দরকার রে। অফিসেও থাকলে আমার অনেক সুবিধা হতো। দিবার বুক ফুঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে গলা নামিয়ে বলল, বাবা, অরণ্য এই দেশে নেই, ও বিদেশে। রফিক সাহেব চোখ বড় বড় করে অবিশ্বাস্য সুরে বললেন, চলে গেছে? দিবা মাথা নাড়ায়, হুম। রফিক সাহেব ক্ষণকাল একদম চুপ করে থাকলেন, কথা বলতে পারলেন না। তারপর একদম ভাঙা গলায় বললেন, কি কপাল আমার, একটা মাত্র ছেলেকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছি তার একটাও পূরণ হলো না। আচ্ছা, ওর কাছে কি আমি বা তুই বা আমরা কি এতই পর হয়ে গেছি যে ও একটা বারও আমাদের জানিয়ে যেতে পারলো না? বলতো। দিবা কিছুই বলল না, নিরুত্তর থাকলো। রফিক সাহেব আবার বললেন, এখন ওকে অনেক দরকার ছিল, আমার অনেক দরকার ছিল, কিন্তু ও থাক। যাদের ছেলে সন্তান নেই তারা কি আর চলে না? আমিও ভাববো আমার ছেলে সন্তান নেই, আমিও ওভাবেই চলবো। বয়স হয়েছে তো কি হয়েছে, সব কিছু আমি সামলাবো, সমস্যা নাই কোনো। দিবার কান্না পেয়ে যাচ্ছিল। সে অতি কষ্টে নিজের কান্না সামলে নিয়ে বলল, আব্বু, তোমার অফিসে দরকার পড়লে আমি জয়েন করি, আমি বিজনেস সামলাতে হেল্প করি। হুম? না না না, দরকার নেই, তুমি একা এত সব সামলাও। এবার থেকে আমিও থাকবো তোমার সাথে, সমস্যা কি বাবা? রফিক সাহেব মেয়েকে ধমক লাগালেন, বললাম না দরকার নাই, তুই ঘরের মেয়ে ঘরেই থাক, আমি বেঁচে থাকতে তোদের কারো কষ্ট হোক আমি সেটা চাই না। দিবা চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে রফিক সাহেবের বুকে নিজের মাথা চেপে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট বাবা। রফিক সাহেব মৃদু হাসলেন, কিছুই বললেন না। অন্যদিনের তুলনায় আজকে পরিবেশ খুবই সুন্দর। গত 3 দিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টিতে পথঘাট সব বেশি একাকার। আকাশ সবসময় থম ধরা ভাব নিয়েছিল, থেমে থেমে কাঁদছিল বলেই প্রিয়ার ধারণা। আজ 3 দিন পর রোদ উঠেছে। সূর্যি মামা মেঘের আড়াল থেকে উকি দিয়ে প্রকৃতিকে বলছে, এই দেখো আমি এসেছি। সঙ্গে পুরপুরে বাতাস। এত সুন্দর একটা পরিবেশেও প্রিয়ার মন আরও খারাপ হয়ে গেল। মন খারাপের কারণ অরণ্য না, প্রিয়ার বাবা। 12 দিন হতে চলল উনি যেখানে জব করত সে জায়গা থেকে ওনাকে বরখাস্ত করা হয়েছে। কী জন্য করেছে তা খোলাখুলিভাবে উল্লেখ করেনি। জহির ইসলাম প্রথম কয়েকদিন প্রচুর উত্তেজিত ছিলেন, বারবার বলেছেন হ্যান করব ত্যান করব, কিন্তু শেষে আর কিছু করতে পারেননি। এখন মাথা গোছ করে বারান্দায় বসে থাকেন চুপচাপ। প্রিয়া অনেক চেষ্টা করেছে নিজে একটা ভালো চাকরি করার জন্য, কিন্তু মাত্র এইচএসসি সার্টিফিকেট দিয়ে ভালো চাকরি তো পাওয়া যায় না। যেসব পায় সেসবে প্রিয়ার পোষাবে না, যাতায়াত করতে করতে সব পুড়িয়ে যাবে। তবুও প্রিয়া হাল ছেড়ে বসে নেই, চারদিকে খোঁজ লাগিয়ে দিয়েছে। ভালো মানে টিউশনি পেলেই তার বন্ধুরা তাকে জানাবে। কোচিংয়ের ব্যবসা খোলার পর থেকে টিউশন টিচারদের 12টা বেজে গেছে। মাত্র 12 দিন কারো চাকরি চলে যাওয়ায় এতটা কষ্ট হয় না যতটা প্রিয়াদের হচ্ছে। তার বাবা যেখানে চাকরি করতে বলা হয়েছে সেখানে নাকি তিনি অনেক অসৎ উপায় অবলম্বন করেছেন। কাজের বিনিময়ে হিউজ পরিমাণ ঘুষ নিয়েছেন। এতদিন সব লুকিয়ে চুকিয়ে রাখলেও শেষ পর্যন্ত বড় কর্তা সব কিছু জেনে গেছে এবং ফলস্বরূপ তাকে বের করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অফিস থেকে তার নামে যে অ্যাকাউন্ট করা ছিল সেখানে প্রায় লাখ 13 টাকা তিনি জমা করেছিলেন, সেই সব টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি তার বাড়িটাকেও নিলামে উঠাবে, এমনটাই শোনা যাচ্ছে কারো মুখ থেকে। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। কিছুদিন আগেও তারা ভালো ছিল, খুবই ভালো ছিল। হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল? জহির ইসলাম যদিও বারবার বলছেন তিনি কোনো ঘুষ-টুস খাননি, সব টাকা তার জমানো টাকা, কিন্তু কে বিশ্বাস করবে তার কথা? এমনকি প্রিয়া নিজেও বিশ্বাস করে না তার বাবা কাউকে মারতে পর্যন্ত হায়ার করতে পারে। তার কাছে ঘুষ খাওয়া তো ডাল ভাত ব্যাপার। প্রিয়ার বুক ছেড়ে আবারও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে তার কতটা পাপ করে এসেছে অতসীর সাথে। ইস, একবার যদি অতসীকে পেত। প্রিয়া দরকার পড়লে অতসীর পায়ে ধরে ক্ষমা চাইতো। এই দুঃসময়গুলো তার একদমই সহ্য হচ্ছে না, একদমই না। অনেকদিন পরের ঘটনা। রাত 1টার দিকে বেলি বেগম আর দিবা উদ্বিগ্ন নিয়ে পায়চারি করতে থাকে রুমে। দানিশ যদিও এতক্ষণে জেগেছিল, কিছুক্ষণ আগে সে ঘুমিয়ে পড়েছে। তাদের উদ্বিগ্নের কারণ হচ্ছে রফিক সাহেবের কোনো খোঁজ নেই। সন্ধ্যার পর থেকে তিনি অফিস থেকে বেরিয়েছেন, তারপর বাসায় আসেননি, এমনকি ফোনটাও বন্ধ। তিনি কোথায় আছে কেউ জানে না। বিলি বেগম একটু পরপর পোপাচ্ছেন, আসলে চোখ মুছছেন।
তাদের জীবনে একটার পর একটা একই সর্বনাশ আসছে, তারা কিছুই বুঝতে পারছেন না কেউ। 3টার দিকে ফোন এলো একটা হসপিটাল থেকে। রফিক সাহেব সিরিয়াস হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি আছেন। দিবা বেলি বেগম ছুটে গেলেন। হাঁপানি রোগীর মতো মুখ খুলে বড় বড় শ্বাস নেওয়ায় ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন রফিক সাহেব। তাকে যেন চেনাই যাচ্ছে না। মুখ টুক শুকিয়ে কি অবস্থা, চোখের তলায় একটুখানির ভিতরে গর্ত হয়ে গেছে। দিবা হাউমাউ করে কেঁদে ফেলল। বেলি বেগম কাঁদলেন না, পাথরের মতো জমে দপ করে বসে পড়ল। রফিক সাহেব ওদেরকে দেখে নিজেও কেঁদে উঠলেন। ফিসফিস করে বলার চেষ্টা করলেন, দুনিয়াতে অক্সিজেনের কম পড়েছে নাকি? এত কষ্ট হচ্ছে মা, তাও দম নিতে পারছি না। দিবা পাগলের মতো কেঁদে কেঁদে বলল, বাবা চুপ থাকো, একদম চুপ করে থাকো বাবা, একটুও কথা বলো না। রফিক সাহেব শত কষ্টের মাঝেও কীরকম জানি হাসার চেষ্টা করলেন। বললেন, আমার সময় পুরিয়ে আসছে রে মা, এখন যদি তোদের সব না বলি তাহলে আর কখনো বলতে পারবো না। কি বলবে বাবা? তুই অরণ্যকে খুঁজে বের কর মা, ওকে দ্রুত চলে আসতে বল। ও আসলে তারপর আমি সবাইকে বলবো একসাথে। এক্ষুনি খুঁজে বের কর মা, এক্ষুনি। রফিক সাহেবের আবারও হাঁপানির মতো উঠল। এত খারাপ অবস্থা হলো যে নার্সরা ছুটে এসে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে গেলেন। রফিক সাহেব ঘুমিয়ে পড়ার পর দিবা করিডোরের এক কোণায় এসে দাঁড়ায়। অনেক রাত এখন, এত রাতে কাউকে ফোন করা ঠিক না জেনেও সে ফোন করে আমিনকে। ঠিক বেঠিক ভাববার সময় এখন নেই। আমিন জেগেছিল। দিবার নাম্বারটা যদিও সেভ করা ছিল না, তবুও তার চিনতে একটু ভুল হলো না। সে ফোন ধরে বলল, এত রাতে তুমি? ওপাশ থেকে দিবার কান্নার শব্দ ছাড়া কিছুই শোনা গেল না। আমিন আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে দিবা, কাঁদছো কেন? দিবার কান্নার দমক কমিয়ে কোনো রকমে বলল, তোমার কাছে অরণ্যর সাথে যোগাযোগ করার কোনো নাম্বার আছে? প্লিজ থাকলে দাও, প্লিজ। আব্বু আব্বু হার্ট অ্যাটাক করেছে। দিবা কান্নায় ভেঙে পড়ে পুরো কথাও শেষ করার আগেই আমিন অস্বস্তি নিয়ে তড়িঘড়ি করে অরণ্যর ইমোর নাম্বারটা দিয়ে দিল। যদিও অরণ্যর সাথে এরপর থেকে আর কখনো আমিন যোগাযোগ করেনি, তবুও সে নাম্বারটাকে সযত্নেই রেখেছিল। অস্ট্রেলিয়ার আকাশে এখন ধবধবে সাদা মেঘ, তুলোর মতো নরম হালকা ভেসে বেড়াচ্ছে অবিচ্ছন্নভাবে। অরণ্য এক মনেই আকাশের দিকে তাকিয়েছিল। একটা ছোট্ট রকেটের মতো কি যেন উড়ে যাচ্ছে। অতসী বলল, ওটা রকেট না, স্যাটেলাইট। অরণ্য পিছনে ঘুরে দেখল কপালে ব্যস্ততার বাস পেলে অতসী হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। অরণ্য বলল, কিভাবে বুঝলে? আমি ওটাকে দেখেছিলাম। তুমি তো খুব সোজা ব্যাপার, তোমার চোখের দৃষ্টি অনুসরণ করলেই তো বোঝা যায়। ও এই দেখো, সাইকালার আর সাদা। কোন টি শার্ট নিব? অরণ্য প্রশ্ন বুঝতে না পেরে বলল, কোথায় কি নিবা? আরে প্যাকিং করছি, আমরা যাব না। কই যাব? বাংলাদেশ। অরণ্য চোখ বড় বড় হয়ে যায়। সে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, বাংলাদেশ? তারপর কপট রাগ নিয়ে বলে, মস্কারা করছো? মস্কারা কেন করব? আজব তো, সত্যি আমরা বাংলাদেশ যাচ্ছি। কোন কারণে যাব ওখানে? অরণ্যর গলায় রাগই শোনায়। অতসী উত্তর দিতে গিয়ে মুচকি হেসে বলে, এখন বলবো না, একটু পর নিজেই বুঝবা। অরণ্য হতবাক হয়ে অতসীর দিকে তাকিয়ে রইল। অতসী তখন মহা আনন্দে গোছগাছ করতে ব্যস্ত। অতসীর কথা সত্যি সত্যি প্রমাণিত হলো। আধা ঘন্টার মাঝে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দিবার কল এলো। অরণ্য অনেক ইতস্ত করে ফোন তুলল। ফোন ধরতে 100টা ঝাড়ি বকার আগে সম্মুখীন হতে হবে এমনটাই অরণ্য আশা করছিল, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিবে কেঁদে কেটে সব ঘটনা খুলে বলে। আর যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসার জন্য অনুরোধ করলো। কোনো সন্তান তার বাবা মায়ের উপর যতই রাগ পুষে রাখুক না কেন, বাবা মায়ের অসুখের কথা বা মৃত্যুসজ্জার কথা শুনলে সে নির্ঘাত সব ভুলে ছুটে যাবে। অরণ্য ছুটে এলো অতসীর কাছে। অতসী আগে থেকে কিভাবে জানলো তাদের বাংলাদেশে যেতে হবে তা নিয়ে যেন মাথা ঘামালো না, কোনো প্রশ্নও করলো না। শুধু ব্যস্ত গলাতে বলল, অনলাইনে আজকের মধ্যে ইমার্জেন্সি বাংলাদেশের ফ্লাইটের টিকিট কি পাবো অতসী? অতসী ঠোঁটের কোণায় দাঁড়ালো হাসি। সে হাত পাত নাচিয়ে উত্তর দিল, আমি টিকিট কেটে ফেলছি, আজ সন্ধ্যা 8টায় আমাদের ফ্লাইট। অরণ্য ভেবেছিল সবার সাথে দেখা হতেই দিবার হাতে একটা রামসর খাবে সে, কিন্তু দিবা অরণ্য দিকে একবারও মুখ তুলে তাকায়, কিন্তু আর কোনো কথা না বলে মুখটা সরিয়ে নেয়। বেলি বেগম অরণ্যর সাথে কোনো কথাই বলেন না। তাদের অভিমান জমেছে। অরণ্য বুঝতে পেরে নিজেও চুপ করে থাকে। অরণ্য আগে আগে রফিক সাহেবের কেবিনের ভিতরে ঢুকে যায়। সে চলে যাওয়া 30 সেকেন্ডের মাথায় অতসী করিডরে ঢুকে। তাকে দেখা মাত্রই দিবা হন হন করে এগিয়ে আসে। জাজালো গলায় বলে, এই মেয়ে, তোমাকে আমি কতটা সাপোর্ট করেছি, আর তুমি এভাবে আমার ভাইকে নিয়ে উদাও হয়ে যেতে পারলে? তুমি তো সত্যিকারের অর্থে খারাপ মেয়ে। তোমাকে সাপোর্ট করাটাই আমার ভুল ছিল। তুমি আমাদের পরিবারটাকে একদম ধ্বংস করে দিয়েছ। তোমার কারণে আজকে আমাদের সবারই দশা।
অতসী জবাব দেওয়ার আগে বেলি বেগম কন্দনরত স্বরে বললেন, ওরে বলে লাভ কি, দোষ তো আমার ছেলের। আমার পেটেরটাই তো ভালো না। যদি আমার ছেলে আমাদের চিন্তা করতো তাহলে ওর কথা শুনতো না। সে কি নিজের ভালো মন্দ কি বুঝে না? সে কি বাচ্চা শিশু? দিবা বলল, অরণ্যর সাথে আমি আর কথা বলবো না। আব্বুর এই অবস্থা দেখে আমি ফোন দিছি। আর না ও আমি ওকে চিনি। একটু থেমে অতসীর দিকে তাকিয়ে যোগ করে, ও ওর অতসীকে নিয়েই থাকুক। এত সব শুনে অতসী রেগে যাওয়া উচিত ছিল, কিন্তু অতসী রাগল না। হাসি মুখে কঠিন করে বলল, আপনাদের এসব কথার জবাব দিতে মোটেও ইচ্ছে করছে না। তারপর গটগট করে হেঁটে চলে এলো কেবিনে। দিবার আগে ফুঁসে উঠে বলল, দেখেছ মা, দেখেছ কতটা বেয়াদব। এর থেকে প্রিয়া হাজার গুণে ভালো ছিল। অ্যাটলিস্ট আমাদের সঙ্গে বেয়াদবি তো করতো না। বেলি বেগম জবাব দিলেন না। তার কান্নার বেগ বাড়তে লাগলো। অসুস্থ রফিক সাহেবকে দেখে অরণ্যর প্রথমবারের মতো মনে হলো সে ভুল করেছে, বিরাট বড় ভুল করেছে। এভাবে কাউকে না জানিয়ে বিদেশ চলে যাওয়া আর সেখানে গিয়ে যোগাযোগ না করাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে আখ্যায়িত হয়ে থাকবে। কিভাবে পারলো সে? অরণ্য নিজেই নিজের প্রশ্নের উত্তর পেল না। শুধু তার মনে হলো তাকে পাল্টে ফেলার পিছনে অতসীর বিরাট বড় হাত আছে। অরণ্য ইতস্ত করে কাঁপা গলায় ডাকল, বাবা। রফিক সাহেব তক্ষুনি চোখ মেললেন। তার চোখ দিয়ে দুপোঁটা পানি গড়িয়ে পড়ল। অরণ্য ছুটে গিয়ে রফিক সাহেবের একটা হাত শক্ত করে ধরে ফেলল। রফিক সাহেব খুশিতে প্রফুল্লিত হয়ে বলেন, ভাবছিলাম মরণের আগে তোরে আর দেখে যেতে পারবো না। অরণ্য মেকি রাগ দেখায়, কি যে সব বলো না বাবা, এসব মরণ টরণের নাম মুখে আনবা না প্লিজ। রফিক সাহেব নিরস্ত গলায় বললেন, অনেক বড় পাপ করেছি বাবা, সে পাপের ফল আজ পাচ্ছি। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ, আমার সংসার পরিবার সেটাও শেষ। এখন শুধু আমি শেষ হওয়া বাকি। যে পাপ আমি করেছি সেটা সবাইকে বলে যেতে চাই, এতে যদি কবরের আযাব একটু কম হয়। অরণ্য চোখ কপালে তুলে বলল, কিসের পাপ? বলছি, তার আগে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কর আমাকে। হাসপাতালে এত সব বলা যায় না। অরণ্য আগামাথা কিছুই বুঝল না। তবুও রফিক সাহেবের জোরাজোরিতে তাকে বাসায় নিয়ে যাওয়া হলো। সঙ্গে একজন নার্সও নিল, যে কোনো প্রয়োজনে যেন তাকে সাহায্য পাওয়া যায়। শুধু তাই না, রফিক সাহেব একটা খাম অরণ্যর হাতে দিয়ে বললেন সেটা বিদেশের এক ঠিকানায় পোস্ট করে দিতে। চিঠিটা যেন দ্রুত সেখানে পৌঁছায় সে ব্যাপারেও তদারকি করতে। চিঠিটা কার, কোথায় যাবে, কেন যাচ্ছে সেসব নিয়ে অরণ্য অনেকবার রফিক সাহেবকে জিজ্ঞেস করলো, কিন্তু রফিক সাহেব মুখ খুলে কিছুই বললেন না। অরণ্য যখন চিঠিটা নিয়ে বাহিরে যাওয়ার জন্য উদ্যত হলো, ঠিক তখনই অতসী শাড়ির আঁচলে আঙ্গুল ফেঁসাতে ফেঁসাতে ঠান্ডা স্বরে বলল, চিঠিটা দেওয়ার কোনো দরকার নেই। আপনি যার কাছে চিঠি পৌঁছাতে চাচ্ছেন সে আর 2 মিনিটের ভিতরেই এখানে উপস্থিত থাকবে। রফিক সাহেবের বুক দরপাড়ানি বেড়ে যায়। তিনি একটা হাত বুকে চেপে বড় বড় চোখ করে বললেন, কে তুমি? উত্তরে অতসী হেসে বলল, সে এসেই বলবে আমি কে। এমন সময়ে ঘরের মধ্যে জহির ইসলাম, প্রিয়া আর প্রিয়ার মা ঢোকে। তাদেরকে দেখে অরণ্য, বেলি বেগম, রফিক সাহেব প্রচুর চমকে যান। দিবা অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাতে থাকে বারবার। শুধু অপ্রস্তুত হয় না অতসী, সে পূর্বের ন্যায় শান্ত শীতল গলায় বলে, তোমরাও এসে গেছো? কে খবর দিল? দিবা উসখুস করে বলল, আমি খবর দিয়েছি। প্রিয়াকে বলছি যে তোমরা আসছো। যদি প্রিয়া তোমাদের সাথে দেখা করতে চায় তবে যেন এক্ষুনি আসে। ওর নাকি অরণ্যর সাথে কিসব কথা আছে। অরণ্য আগুন গরম দৃষ্টির মধ্যে একগুচ্ছ বিস্ময় নিয়ে দিবার দিকে তাকালো। তার বোন কি পক্ষ বদল করেছে? প্রিয়ার জন্য তার এত খাতির হলো কবে থেকে? অরণ্য একগাদা বিরক্তি নিয়ে বিড়বিড় করে, না জানি আমার অনুপস্থিতিতে কত কিছু হয়ে গেছে এখানে। তারপর গলা খ্যাক করে প্রিয়ার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলে, এখনো তোমার সাথে কিসের কথা থাকতে পারে আমার? প্রিয়া থতমত খায়, তার চোখে জল ছাপিয়ে ওঠে। অরণ্য কতটা বদলে গেছে, তার সাথে আর কিছুই না থাকুক একটু ভালো ব্যবহার কি করতে পারে না? প্রিয়া নিচু কণ্ঠে বলে, আমি তোমার থেকে। বাকি কথা শেষ করার আগে জহির ইসলাম চেঁচিয়ে বলেন, আমি জানতাম আমার মেয়েকে তুমি উল্টাপাল্টা কথা বলবা, এজন্য আমরাও সাথে এসেছি। শোনো ছেলে, তোমার তেজ অনেক দেখেছি, অনেক সহ্য করেছি। যে ভুল তুমি করেছ সেসব ভুলে গিয়ে এখন শান্ত আছি। তার মানে এই না যে আমার মেয়ের সাথে তুমি যেভাবে ইচ্ছে সেভাবেই কথা বলবা। অরণ্য এক কদম সামনে এগিয়ে কাটা কাটা গলায় বলল, 100 বার বলবো আমি ওর সাথে কোনো কথাই বলতে চাই না। তাহলে কেন আসছেও? নিজের মেয়েকে লাজ লজ্জা কী জিনিস সেটা শেখার নাই? এরকম বেহায়া মেয়ে আমি আমার বাপের জন্ম দেখি নাই। মুখ বেঙ্গই ফেলব তোর। জহির ইসলামও এক কদম এগিয়ে আসে অরণ্যর দিকে। রফিক সাহেবের শ্বাসকষ্ট ক্রমাগতই বাড়তে থাকে। বুকের ব্যথাটাও এবার প্রকট আকার ধারণ করে। পেট মেরুদণ্ডেও ছড়িয়ে পড়তে লাগলো।
তার চেহারা ধীরে ধীরে প্যাকাশা হয়ে যাচ্ছিল। অতসী তার দিকে একবার তাকিয়ে হন্য পায়ে অরণ্য আর জহির ইসলামের মাঝামাঝি এসে দাঁড়ায়। জহির ইসলামকে এক নজর দেখিয়ে নিয়ে অরণ্যকে বলে, আপনার বাবার শরীর খারাপ করছে, প্লিজ চুপ থাকেন। বাবার শরীর খারাপ করছে শুনে শুধু অরণ্যই না, ঘরের উপস্থিত সবাই সব বলে রফিক সাহেবের দিকে আতঙ্ক নিয়ে তাকায়। নার্স ড্রয়িং রুমে ছিল, তাকে রফিক সাহেবে বাহিরে পাঠিয়ে দিয়েছেন। ফ্যামিলির আলোচনায় বাহিরের মানুষ থাকাটা গুরুত্বপূর্ণ না। অরণ্য গিয়ে তাকে ডেকে নিয়ে আসে। নার্স এসে অক্সিজেনের পরিমাণ মতো সেট করে মাস্কটা রফিক সাহেবের মুখে লাগিয়ে দিল। তারপর আস্তে আস্তে রফিক সাহেব আবার শান্ত হয়ে যান। শরীরের ব্যথাগুলো বোত হয়ে আসে তার। অতসী বলে, এনার এই অবস্থা আর আপনারা সবাই ঝগড়া নিয়ে আসেন, আজব তো। অরণ্যর কী যে হলো, সে তেড়ে আসে অতসীর দিকে। আসমা অতসীর গলা চেপে ধরে তাকে ধাক্কা মেরে দেওয়ালে নিয়ে ঠেসে ধরে। আগুন গরম চোখে তাক করে বজ্র কণ্ঠে বলে, তোমার জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। তুমি কে অতসী? কে তুমি? কেন আমার জীবনে আসছো? কি জাদু করেছো আমাকে? বলো, কেন আজকে আমার এত সব সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলো? কেন কেন তোমাকে খুব অচেনা অজানা লাগে বলো? তোমার ভিতরে এত রহস্য কেন? একদমে বলে অরণ্য থামে, দম নেয়, অতসীর দিকে আগুন দৃষ্টিতে তাকায়। যদি অরণ্য চোখ দিয়ে আগুন বের হওয়ার রাস্তা থাকতো তবে এতক্ষণে অতসী ঠিক জ্বলসে যেত। অতসীর চোখ জোড়া সজল হয়ে ওঠে, তবুও ঠোঁটের কোণায় তার ধারালো হাসিটা অক্ষুণ্ণ রেখে বলল, আমি আমি কে? ঠিক তখনই রুমের দরজা থেকে একটা অচেনা কণ্ঠ শোনা যায়। সে জন্য বলছে, ও আমার মেয়ে, লিলির মেয়ে। সবাই দরজার দিকে দ্রুততার সঙ্গে তাকায়। অরণ্য অতসীকে ছেড়ে দিয়ে হা করে তাকিয়ে থাকে। এই মহিলাটাকে, একটু মোটা, বেটে গোছের কিন্তু অপূর্ব রূপের অধিকারী। যৌবনের সময় এই মহিলা যে আগুন সুন্দরী ছিল সে নিয়ে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বেশি অবাক হন জহির ইসলাম। তার চোখ দুটো যে কোনো সময় কোটর ছেড়ে বেরিয়ে আসতে পারে। তিনি অস্পষ্ট স্বরে বিড়বিড়িয়ে বলে, লিলি। সবার মাঝে পগার যখন নিস্তব্ধতা, তখনই অতসী পায়ে পায়ে হেঁটে লিলির পাশে গিয়ে দাঁড়ায়। দুচোখের টেপ ছেড়ে ততক্ষণে জ্বর জ্বর করে অঝর দাঁড়ায়, পানি পড়ছে তার গাল বেয়ে। লিলি দুহাত দিয়ে শক্ত করে অতসীকে জড়িয়ে ধরে। সময় নিয়ে অতসীর কপালে চুমু এঁকে দিয়ে বলে, আমার সাহসী বাচ্চা। অতসী হামলে পড়ে মায়ের বুকে। এত বছরের জমানো কান্না ঝর্ণা স্রোতের মতো বইতে শুরু করে। লিলি চোখ জোড়া অশ্রু জলে ভরে উঠতে থাকে। সে সামান্য হেসে অতসীর পিঠে হাত বুলিয়ে দেয়, বলে, একটু আগেই বললাম সাহসী বাচ্চা, আর এই কিনা সাহসী বাচ্চার নমুনা? এত কি কাঁদে কেউ? হয়েছে, এবার মুখ তোলো দেখি, চোখ মোছাও। লিলি নিজেই হাতের আঁচলায় ভরে অতসীর মুখটা তুলে ধরে। তার চোখের পানি মুছিয়ে দিয়ে অতসীর কপালে আবারও ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আর কষ্ট নেই মা, আর কোনো কষ্ট নেই। আর কেউ তোকে আমাকে আলাদা করতে পারবে না। তোর যে শৈশবটা নষ্ট হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু শৈশবের পাওনা আদরটুকু নিংড়ে নিংড়ে দেব তোকে, ওয়াদা করছি। অতসী চোখ দিয়ে তখনও পানি গড়িয়ে চিবুক স্পর্শ করে। সে অবস্থাতেই অতসী মাথা নাড়ে। লিলি আর থামান না, কাঁদুক মেয়েটা। অতসীকে পাশে রেখে লিলির কয়েক কদম সামনে এগিয়ে একবার প্রিয়ার মায়ের দিকে তাকান। তারপর জহির ইসলামের দিকে তাকিয়ে বলে, কেমন আছো? জহির ইসলাম যেন একটা ঘোরের মধ্যে আছেন। তিনি এখনো বিশ্বাসই করতে পারছেন না যে তার সামনে লিলি দাঁড়িয়ে আছে। সেই লিলি যাকে সে স্বপ্ন দেখিয়ে তার বড়লোক বাবার সাথে পালিয়ে এসেছিল। জহির ইসলাম গৌরগস্ত গলায় জবাব দেয়, ভালো। হঠাৎই লিলি বিষাদ মাখা কণ্ঠে বলে, এত সময় বলতাম মেয়েরা সব দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। এক সময় বলতাম, তুমি যদি আমাকে রেখে অন্য কারোর সাথে কথাও বলো তাহলে তোমাকে গুলি করে মারবো, নয়তো নিজেই মরে যাব, কারণ তোমার পাশে অন্য কাউকে আমি সহ্য করতে পারবো না। অথচ দেখো, আজকে তোমার পাশে অন্য কেউ, যার সঙ্গে দীর্ঘ বছর যাবৎ সংসার করে আসছো তুমি। অথচ আমি না তোমাকে মারছি, আর না নিজে মরে গেছি, ঠিকই সহ্য করে গেছি। নিয়তি, ভাগ্য, জীবন কত অদ্ভুত, তিনটা কথা, তাই না? জহির ইসলাম ভালো মন্দ কিছুই বলতে পারলেন না। হঠাৎ করে একটা তীব্র অপরাধ বোধ তাকে আষ্টে পিষ্টে ঘিরে ধরল। প্রিয়ার মা এতক্ষণ চুপ করে থাকলেও এবার বললেন, আগের সব ভুলে যাওয়াই ভালো না? লিলি তার দিকে তাকিয়ে নিজের রাগটা সামলে বললেন, সব কিছু ভুলে যাওয়া যায়, কিন্তু যারা জীবন নষ্ট করে দেয় তাদেরকে কি বলা যায় না? লিলি আবার হেঁটে হেঁটে অরণ্যর সামনে এসে দাঁড়ায়। একবার উকি দিয়ে রফিক সাহেবকে দেখে জয়ের হাসি হাসেন। রফিক সাহেব তখন থরথর করে কাঁপছে শুধু। লিলি বলতে শুরু করলেন, তোমার সব প্রশ্নগুলো আমি আস্তে আস্তে শুনেছি।
তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে এখানে এসেছি। শোনো অরণ্য, অতসী আমার মেয়ে, আমার আপন মেয়ে। এই যে আমার পেট, এখানেই খুব যত্নে ওকে 9.5 মাস রেখেছিলাম। হাড় ভাঙা যন্ত্রণা সহ্য করে ওকে দুনিয়ার আলো দেখিয়েছিলাম। ওকে নিয়ে আমার স্বপ্ন ছিল আকাশচুম্বী, কিন্তু তোমার বাবার কারণেই আমার একটা স্বপ্ন পূরণ হয়নি। অরণ্যর সাথে সাথে বেলি বেগম, দিবা, প্রিয়ার মায়ের মুখ হা হয়ে যায়। জহির ইসলামের চোখ দুটো আরও বড় হয়। অরণ্য প্রচণ্ড বিস্ময় নিয়ে প্রশ্ন করে, আমার বাবার কারণে? হ্যাঁ, তোমার বাবার কারণে। অতসী তখন খুব ছোট। জহির অফিসের ফালতু কিছু লোকদের সাথে মিশে খারাপ হয়ে গিয়েছিল অনেকটা। আমাকে মারধর করতো প্রায় রাতে। আমার বাবার বাড়ি থেকে আমাকে টাকা নিয়ে আসার জন্য বলতো। উঠতে বসতে গালি শুনতে হতো। এমনই দিন গেছে, একদিনে 4-5 বার আমি মাইর খেয়েছি ওর হাতে। আমার বাবা অনেক বড় লোক ছিলেন। জহিরের পরিবার ছিল মধ্যবিত্ত। আমার বাবা তাই জহিরকে মেনে নেননি। তখনই জহির আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে গছাড়া করে। আমি পালিয়ে আসি ওর সাথে। বিয়ে করেই সংসার করি। ও বলেছিল বিয়ের পর আমার পরিবার মেনে নিবেই, কিন্তু আমার বাবা কেমন মানুষ ছিলেন বোঝাতে পারবো না। বিয়ের পর কি, অতসী হওয়ার পরও তিনি আমাকে মেনে নেননি, আমাকে ত্যায্য করেছিলেন। আমিও সব ভুলে জহিরকে নিয়ে নতুন জীবন গড়তে ব্যস্ত ছিলাম, কিন্তু জহিরের বদলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। আমি অনেক চেষ্টা করেও ওকে ভালো পথে ফেরাতে পারিনি। ও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। ওর অত্যাচারগুলো দিন দিন অসহনীয় হয়ে উঠছিল। ও শুধু আমাকেই না, অতসীকে পর্যন্ত মেরে ফেলতে চাইছিল। মোট কথা, আমার আর অতসীর জীবন তখন রিস্কে ছিল প্রচুর। সেই রকম সময় আমার সাথে দেখা হয় তোমার বাবার। একটা টেলার্সের দোকান ছিল। সেখানে যে মহিলাটা বসতো ও আমার বান্ধবীর মতো ছিল। ও আমার ব্যাপারে সবই জানতো। ওই মহিলার থেকে তোমার বাবা আমার উইকনেস সম্পর্কে জানতে পারে। এরপর আমার সাথে যোগাযোগের চেষ্টা চালায় অনেক। আমি বাহিরে বের হলেই আমাকে ফলো করতো, পিছু নিত। একসময় আমি নিজে থেকে তোমার বাবার কাছে গেলাম। জিজ্ঞেস করলাম সে কেন আমাকে ফলো করে, কী কারণ। তোমার বাবা জানায় সে আমাকে সাহায্য করতে চায়। জহিরের কাছে থাকলে আমাকে বা আমার মেয়েকে যে কোনো সময়েও বড় ক্ষতির মুখে ফেলে দিতে পারে। তাই তোমার বাবা চায় আমাকে এই ধরনের সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি তোমার বাবা আমাকে একটা হাতের কাজের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিবে বলে একদিন আমাকে নিয়ে বের হয়। আমি অতসীকে সাথে করে নিয়ে যেতে চাইলে সে মানা করেছিল। বলেছিল যেখানে যাচ্ছি সেখানে ছোট বাচ্চা নিয়ে গেলে সমস্যা, হয়তো আজই আমাকে ভর্তি নিয়ে ক্লাসে বসিয়ে দিতে পারে। তাই আমি পাশের বাসার একজনের কাছে অতসীর দায়িত্ব দিয়ে সরল মনে তোমার বাবার সাথে রিকশায় উঠি। বিশ্বাস করো বাবা, আমার উদ্দেশ্য ছিল আমার জীবন আর আমার মেয়ের জীবনটা একটু গুছিয়ে নেওয়া, আমাদের জীবনের সুখগুলোকে আবার ধরে আনা। এর বেশি কিছু না। কিন্তু কে জানতো ভাগ্য আমাকে এত বড় বিপদের মুখে ফেলে দিবে। লিলি থামলেন, দম নিলেন বুক ভরে। তার চোখে এক ধরনের ঘৃণা ফুটে উঠল। সেই ঘৃণা ভরা চোখে তিনি রফিক সাহেবের দিকে তাকালেন। রফিক সাহেব লজ্জায় মাথা হেঁট করে বসে আছে। লিলি আবারও বলতে শুরু করলেন, তোমার বাবা আমাকে কোনো কারিগরি প্রতিষ্ঠানে নিয়ে যায়নি। একটা ফ্ল্যাট বাসার 7 তলায় নিয়ে যায়। সেখানেই প্রতিষ্ঠান বলে আমাকে ভিতরে ঢুকিয়ে আটকে ফেলে। তোমার বাবার উদ্দেশ্য ছিল আমাকে ভোগ করা। সে সফল হয়। ফ্ল্যাটে ঢুকতে দেরি, আমার উপর তা ঝাঁপিয়ে পড়তে দেরি হয়নি। আমার থেকে আমার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। আমার হাত পা মুখ বেঁধে ফেলে। আমি অনেক আকুতি করেছিলাম আমাকে যেতে দেওয়ার জন্য, নয়তো আমার মেয়েটাকে ওর বাবা যে মেরে ফেলবে। আমার মেয়েটাকে রক্ষা করার মতো কেউ যে নেই। কিন্তু তোমার বাবা একবারের জন্য শুনেনি। দীর্ঘ 4 মাস আমি সেই ফ্ল্যাটে বন্দি থাকি। 4টা মাস। সেই 4 মাস আমার জীবনের সবচেয়ে ভয়াবহ 4 মাস ছিল। আমি 71-এর পাকিস্তানিদের অত্যাচার দেখিনি, কিন্তু তোমার বাবার পৈশাচিক চেহারা দেখেছি, মানুষরূপী জানোয়ার দেখেছি। 4 মাস পর একদিন আমি পালিয়ে যেতে সফল হই। আমি প্রথমেই জহিরের বাসায় যাই। গিয়ে দেখি ও ওখানে নেই, বাসা বদলে অন্য কোথাও চলে গেছে। এরপর অনেক চেষ্টা করে ওর বাসা আর খুঁজে পাইনি। ওর যে নাম্বারটা আমার মুখস্থে ছিল সেটাও বন্ধ ছিল। তারপর বাধ্য হয়ে আমার বাবার সাথে যোগাযোগ করি, সব খুলে বলি। বাবা আমাকে একটা শর্তে ফিরিয়ে নেয়, যদি জহিরকে ভুলে আমি একা হয়ে ফিরে যেতে পারি। এদিকে জহিরকেও পাচ্ছি না, অপরদিকে মানুষের বাসায় কয়দিন থাকা যায়। বাধ্য হয়ে আমি আমার বাবার বাসায় গিয়ে উঠি। বাবা আমাকে অনেক জোর করেন বিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারেননি। আমি বিয়ে করব না দেখে আমি বিদেশে চলে যাই। আমার মেয়েকে নিয়ে যেসব স্বপ্ন আমি সাজিয়েছিলাম তার সবটা চুরমার হয়ে গিয়েছিল এভাবেই। লিলির চেহারা ক্লান্ত দেখায়, মনে হয় তিনি জীবন যুদ্ধে ক্লান্ত একটা নারী।
লিলি থামতে অতসী বলতে শুরু করে, বাবা আমাকে কখনো মায়ের ব্যাপারে কিছু বলেনি। সে ভেবেছিল মা আমাকে ফেলে অন্য কারো হাত ধরে চলে গেছে, কিন্তু আমার বিশ্বাস হয়নি কোনো মা কি তার সন্তানকে ফেলে চলে যেতে পারে। বড় হওয়ার পর একদিন দাদিকে সব জিজ্ঞেস করি। দাদি বলবে না করে মায়ের ব্যাপারে বলে, মায়ের ছবি দেখায়। সে প্রথম আমি মাকে চিনি। এরপর অনেক খুঁজেছি, অনেক চেষ্টা করেছি, কিছু একটা তো উপায় থাকবে মায়ের সাথে যোগাযোগ করার। একদিন প্রিয়ার ফোন ঘাঁটতে গিয়ে ফেসবুকে ঢুকে যাই। ফেসবুকে লিলি নামে একটা আইডি চোখে পড়ে আমার। আমি মায়ের নাম জানতাম, তাই আইডিটাতে ঢুকি। ছবিগুলো ঘাঁটতে গিয়ে একটা মাত্র ছবি পাই, সেটা মায়ের। আমি চিনে ফেলি। সেদিন যে কি খুশি ছিলাম আমি। এরপর সুযোগ পেলে মায়ের সঙ্গে কথা বলতাম। মা বিদেশ থেকে টাকা পাঠিয়েছিল, সে টাকা দিয়ে বাটন ফোন কিনে নিয়েছিলাম। সেটা দিয়ে কথা বলতাম মায়ের সাথে। মা আমার কাছে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। এরই মাঝখানে অরণ্যকে আমি দেখি, ওনাকে ভালো লেগে যায়। আর এরপরও প্রিয়ারও অরণ্যর প্রতি আগ্রহ আছে শুনে মাকে সব শেয়ার করি। মা আমার কাছে অরণ্য ছবি চাই। মা চেয়েছিল সে অরণ্যর সাথে কথা বলবে, আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিবে। প্রিয়ার ফোন দিয়ে অরণ্য ছবি ফেসবুকে মায়ের কাছে পাঠাই, অরণ্যর আইডিটাও পাঠাই। অরণ্যর আইডি কার্ডতে গিয়ে একটা ফ্যামিলি ফটো পায় মা, সেখানে রফিক সাহেবকে দেখেই চিনে যান। এরপর মাই আমাকে সব বলে দেন কিভাবে কি করতে হবে। আমার কাজ ছিল অরণ্যকে বিয়ে করে তাকে কোনোভাবেই বিদেশে নিয়ে আটকে রাখা। আমি সেটাই করি। মাছ দিয়ে বাবা আমাকে মারার জন্য যেসব প্ল্যান করেন সেগুলো আমার প্ল্যান এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করেছে। অতসী হেসে ফেলে কথা বলার সময়। তারপর আবার বলল, অরণ্যকে বিদেশ নিয়ে আটকে রাখি আমি। এর মাঝে মা অরণ্যর বাবাকে শাস্তি দেওয়ার জন্য তার ফ্যাক্টরিতে হওয়া 2 নাম্বারি কাজগুলো খুঁটি খুঁটি বের করে, সেগুলো পুলিশের কাছে পাঠায় উইথ প্রুফ। আমি এসব না করলেও রফিক শাস্তি পেত। যার যার কর্মফল তাকে তো বোধ করতেই হবে, বললেন লিলি। বেলি বেগম দপ করে মাটিতে বসে পড়লেন। দিবা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। অরণ্য, প্রিয়া, প্রিয়ার মা, জহির ইসলাম, কারো ঠোঁটে কোনো বাসা নেই। রফিক সাহেব পাথরের মতো জমে আছেন খাটে হেলান দিয়ে। তার চোখ দুটো আধবোজা। তাকে দেখে মনে হচ্ছে তার অপরাধের জন্য আজ সে অনুতপ্ত। লিলি হাসলেন। এই হাসি জয়ের হাসি। বললেন, আমি অতসীকে নিয়ে কানাডা ফিরে যাব। অরণ্য বাবা, যদি তোমার ইচ্ছে করে অতসীর সাথেই সংসার করার, তবে তুমি কানাডা চলে এসো। আর যদি তোমার সম্পর্কটাকে এখানে ভাঙতে ইচ্ছা করে, তবে ভেঙে ফেলো। লিলিও অতসীর দিকে ফিরে তাকিয়ে বলেন, চল মা। অতসী বিনা বাক্যে বেয়ে একবার শুধু অরণ্য দিকে তাকিয়ে তার মায়ের হাত ধরে। 2 মেয়ে মিলে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে সোনালী ভবিষ্যতের উদ্দেশ্যে। অতসী তাকে দেখে মনে হয় একটা ছোট্ট বাচ্চা মেয়ে নার্সারিতে পড়ে, স্কুল ছুটির পর মায়ের হাত ধরে বাসায় ফিরে যাচ্ছে। অরণ্য ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পথে। এমন সময় দিবা চিৎকার করে ওঠে বাবা বলে। অরণ্যর হুঁশ আসে। সে রফিক সাহেবের দিকে এগিয়ে যায়। দেখে তার বাবা শান্ত হয়ে খাটে হেলান দিয়ে বসেছিল। তার প্রাণ পাখি অনেক আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে অজানার উদ্দেশ্যে। অরণ্য দখলটা সামলে নেয়। চিৎকার চেঁচামেচি করে না, হইচইও করে না। শান্ত চোখে রফিক সাহেবের দিকে তাকিয়ে থেকে দিবার বেলি বেগমকে বলে, আব্বুর দাপনের পর আমরা সবাই কানাডা চলে যাব ফরএভার। তৈরি থেকো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে নারী, লিখেছেন অনিন্দ্রিয়া রুহি। এটা গল্পের শেষ অংশ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।